আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এই তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। আজকে সকালে নাস্তা বানাইতেছে আর কি। সকালে উঠে আগে আটা ছানায় নিলাম। সাথে কলেজ যাবে, ওর জন্য নাস্তা আগে বানায় নিই। ওরে নাস্তা বানায় খাওয়াই দিব আর ওরে কিছু নাস্তা দিয়ে দিব। মানে আজকে আর নুডলস রান্না করে দিব না। আজকে হলো পরোটা ভাজতেছি। আজকে রুটিও বানাই নাই। প্রতিদিনই তো রুটি খাই বা যে কোনো একটা কিছু, মানে যে কোনো বলতে হয়তো বা দেখা যায় নুডলস রান্না করি বা পরোটা বাহির থেকে কিনে আনি। ঘরের পরোটা অবশ্য আমি খুব কমই বানাই, কারণ সাজিদে ঘরের পরোটা তেমন আগে পছন্দ করতো না। মানে পছন্দ করতো না কি, ওর কাছে নাকি ভালো লাগে না খাইতে। এখন আবার খাইতে চায়, এখন আবার বাহিরেরটা খাইতে চায় না। হয় না, মানুষের রুচি চেঞ্জ হয়, ওরকমই আর কি। তো এই যে আমি পরোটার গুলি বানায় নিছি। এখন একটা একটা করে বেলা ভাইজা নিতেছি। প্রথমে ওর জন্য আগে ভাইজা নিই, তারপরে হইলো গিয়া আমাদেরটা ভাজবো। আগে ওরে ভাইজা ওরে নাস্তা করায় তারপরে নাস্তা দিয়ে দিই। পরোটাগুলি খুব সুন্দরভাবে ফুলতেছে মাশাল্লাহ। ফুলকো পরোটা খাইতে আসলে মজা লাগে, একটু অন্যরকম টেস্ট। আর বাহিরের পরোটা অনেক দিন থেকে খাইতে খেতে এখন আর খাইতে ইচ্ছা করে না। আর কেমন যেন একটা মানে তৃপ্তি আসে না। এই কারণে আজকে ঘরেই পরোটা বানাইলাম। এখন ঘরেই আমি বেশিরভাগ সময় নাস্তা বানাই নিই, কিন্তু বাহির থেকে বেশি একটা খাই না। আগে খাইছি, আগে অনেক বাইরেরই খাইছি, পরোটা খাইছি, কিন্তু এখন দেখা যায় যে গ্যাস্ট্রিকের করে বাইরা যায় বা গ্যাসের জ্বালা পোড়া করে। এই কারণে ঘরেই রুটি বা পরোটা বা সুবিনুরু যাই হোক করি। আর এই তো সাজিদের বানায় দিয়ে দিলাম, ও খাইতেছে তরকারি দিয়া। ওই ডিম পোস্ট করে দিয়ে দিতেছি, এই জন্য ডিম পোস্ট দিলাম না। এই যে একটা ডিম পোস্ট দিয়ে 2টা পরোটা দিয়ে দিচ্ছি, টিফিনের সময় খায় নিব। ও অবশ্য 7তলা, ওর ক্লাস তো নিচে নামে না, ক্যান্টিন থেকে কিছু খায়ও না। তো ওরে খাওয়ায় নাস্তা দিয়ে বিদায় করে দিলাম। তারপরে মানে কলেজের জন্য বের হয়ে গেছে, আর এখন আমি নিজে নাস্তা করে নিতেছি। আমিও হইল গিয়ে যে গতকালে সিম আলু দিয়ে আমি রান্না করলাম না, কি বলে, মাছ রান্না করলাম। ওই মাছের তরকারি ছিল। আমার কাছে বাসি তরকারি দেওয়া পরোটা খাইতে বেশি ভালো লাগে, আর সিম হইলে তো কোনো কথাই নেই। তো আমি ওই সিম আলুর তরকারি দিয়ে খায় নিতেছি। আর ওই যে বাপ ছেলেটা বক্সে ভরে রাখছে, আপনাদের ভাইয়া উঠছে, উঠে ওয়াশরুমে গেছে। তো আমি আগে খায় নিলাম, যেহেতু আমার এখন খাবারটা বলছি না হজমে একটু সমস্যা হয়, হজম কম হয়। এই কারণে দেখা যায় যে দেরি হয়ে যায়, নাস্তা খাইতে খেতে দুপুরে খাবারটা আরও দেরি হয়ে যায়। এই কারণে আমি নাস্তাটা তাড়াতাড়ি খেয়ে নিলাম, যাতে একটু তাড়াতাড়ি হজম হয়। না তো দেখা যায় যে বুকে উঠা থাকে, ডেকে আসে, কেমন যেন সমস্যা সৃষ্টি হয়। আসলে কি দিন দিন মানে শরীরটা দেখা যায় যে আজকে ভালো তো কালকে খারাপ, কালকে খারাপ ভালো তো আজকে খারাপ, এরকম করে চলতেছে। বুঝতেছি না আসলে কি হয়েছে। আর সবচেয়ে বড় কথা যে একটা সমস্যা, মানে যে রোগটা হওয়ার কথা ছিল না হয়তো অল্প বয়সে, সেটাই হয়ে গেছে। যে ডায়াবেটিস রোগটা, এই রোগটা হলো নীরব ঘাতক। যে কোনো রোগের জন্য এই রোগটা থাকাই যথেষ্ট, আর কিছু লাগে না। আমার কাছে মনে হয় ক্যান্সারের থেকে এই রোগ বেশি বিপজ্জনক। আল্লাহ মাফ করুক, কাউরে যেমন না দেয়। আপনাদের ভাইয়ারও আমারও এই রোগ, মানে এই ডায়াবেটিসটা এত জলদি হওয়ার কথা না, কিন্তু হয়ে গেছে। এই যে আপনাদের ভাইয়া গোসল করে আইসা পড়ছে, ও এখন নাস্তা করতেছে। তো নাস্তা করতেছে দিয়া ডিম পোস্ট দিয়ে, ওরা ডিম পোস্ট করে দিছে আদিবের জন্য। ডিম পোস্ট না, আপনাদের ভাই আবার পোস্টটার থেকে বেশি হলো পেঁয়াজ দিয়া খাইতে বহুত পছন্দ করে। কাঁচামরিচ দিয়ে নেই, শুধু পেঁয়াজ দিছি। কাঁচামরিচ দিলেও দেখা যায় বাইচা বাইচা ফালায় দেয়, এই কারণে আমি পেঁয়াজ বেশি করে দিয়ে ওরা ডিমটা ভাইজা দিই, ওইটা দিয়ে খায়। আর সাথে তো ভাড়া বসবই খাওয়ার জন্য আমার সাথে বা আপনাদের ভাইয়ার সাথে। ওতে আমার মাঝে মধ্যে পাপ্পুও ডাকে, আবার দেখা যায় আম্মুও ডাকে, আপনাদের ভাইয়ারে মা পাপা ডাকে, আব্বা ডাকে। ওর যখন যেটা মনে চায় ওই সেটাই করে। তো নাস্তা টাস্তা খাওয়ার পর আপনাদের ভাইয়া তো দোকানে চলে গেল, আর আমি এই যে রান্না করে আবার চলে আসলাম। দুপুরে কি রান্না করবো, আমাদের মেয়েদের যা কাজ, 3 বেলা কী রান্না করবো, কী খাওয়াতে হবো, কী খাবো, সেই চিন্তা সবারই আমার মধ্যে করতে হয়। কিন্তু সবসময় মাঝে মধ্যে একঘেয়েমি মনে হয় আর কি, সবসময় ভালো লাগে না আর কি। যে প্রতিদিনের রান্নাবান্না একটা মানে বোর মনে হয় মাঝে মধ্যে আমার কাছে আর কি। কার কাছে কী মনে হয় বলতে পারি না, কিন্তু আমার কাছে আমার কাছে মাঝে মধ্যে এটা বোরই লাগে। আর এই যে আজকে হলো পোয়া মাছ রান্না করবো। পোয়া মাছ বের করে ভিজায় রাখছি। পোয়া মাছটা কাটায় আনছিল আপনাদের মানে বাজার থেকে। আর এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। আর এই যে পটলটা ভালোভাবে ভাজা নিতেছি লাল লাল করে, পটলের সাথে একটু পেঁয়াজও ভাজবো। তো এই যে আমার পটল ভাজাও হয়ে গেছে, নামায় ফেলাইছি। এখন এই যে তরই দিয়া হইলো গিয়া পোয়া মাছ রান্না করবো হাতে মাখায়া। আজকে আমার মন চাইলো যে একটু হাতে মাখায় খাই। আমি কিন্তু পোয়া মাছ আগে কখনো খাইতাম না। দেখা গেছে ছোটোবেলায় আমার মা যা খাইতো আমরা সেটাই খাইতাম। মানে আমরা বলতে আমরা তো এক ভাই এক বোন। আমার মা যেটা খাইতো বা আমার নানু যেটা খাইতো সেটা আমার
আমার মা খাইতো, আমার মা যেটা খাইতো সেটা আমি খাইতাম। দেখা গেছে আমার মা ছোটো চিংড়ি মাছ, ছোটো পুঁটি মাছ, ছোটো কী বলে কাচকি মাছ, তারপরে হইলো ছোটো গুঁড়াগাড়া যা যা মাছ আছে ওগুলি আমার মা খাইতো। ইলিশ মাছ বলেন এগুলি খাইতো, কিন্তু ওই যে পাঙ্গাস, তেলাপিয়া, তারপরে হইলো গিয়া এই যে পোয়া, এগুলি কোনো ধরনের মাছ, শিং, তারপরে হইলো গিয়া বড় ধরনের যে কোনো মাছই আর কি সে খাইতে যেত না। মৃগেল মাছ, বোয়াল মাছ, আইন মাছ, এগুলি কোনো মাছ হয়তো অবশ্য আমার মা খাইতো না, কিন্তু আমার আব্বু সব খাইতো। বড় ধরনের মাছ সব আমার আব্বু আমার ভাই সব ধরনের মাছ খায়, বড় ছোট ওরা সব মাছ খায়। কিন্তু আমার মা যে ছোটো গুঁড়া মাছ খাইতো, পুঁটি মাছ খাইতো, ইলিশ মাছ খাইতো, ওগুলি আমারও শিখছে, আমিও শিখছি আর কি খাওয়া। কিন্তু এখন ওই যে মাঝে মধ্যে আর কি খাওয়ার পরে ভালো লাগছে, মানে শিখে না, বড় মানুষ বিয়ে হলে অনেক কিছুই শিখে। তবে আপনাদের ভাইয়াও সব মাছ খায় না, এই দিক দিয়ে অবশ্য আমার সুবিধা। আমার শ্বশুরবাড়ির মানুষ এত মাছ খায় না, দেখা গেছে ওরা মুরগি, গরু বা ইলিশ, কী বলে চিংড়িগুলি খায়। তো আমিও ওগুলি খেয়ে আমার মানে মাছ ধরা বাঁধার নিয়ম নেই, কিন্তু এখন মাঝে মধ্যে আমারই মন চায়। যেমন পোয়া মাছটা আমি টুম্পার কাছ থেকে খাওয়া শিখছি, আমার ছোটো ভাইয়ের বোর থেকে, ওর কাছে নাকি খুব ভালো লাগে। তোমার দেখলাম না খারাপ লাগে না, ভালোই লাগে। তো খাইছি, ভালোই লাগছে। তো আজকে তো রুই দিয়ে রান্না করলাম খাবো বলে। আর এই তো আমার রান্না বান্না শেষ করে নামাজ গোসল করে তারপরে হইলো খাইতে বসলাম। পটল দিয়া খাইলাম, পটল ভাজাটা খুব ভালো হয়েছে, পটল ভাজা আর হইলো কাঁচামরিচ দেওয়া। আর এখন তরকারিটা নিয়েছি, মাশাআল্লাহ তরকারিটা খুব মজা হয়েছিল। তো সারাদিন খুব ভালোভাবে রান্না বান্না সব কিছুই করলাম, খাওয়া দাওয়া করলাম, সন্ধ্যার নামাজ পড়লাম, ছেলে কলেজ থেকে আসবো, ওরেও খাবার দিলাম, ও খায় নিল, আদিবকে খাওয়াই দিলাম। এত না ছেলে খাওয়া দেয়, নাস্তা নিয়ে আসছে সাদিদে, নাচোস আনছে। কিন্তু এই নামাজ পড়ে, মাগরিবে নামাজ পড়ে বসছি, পরে মানে হঠাৎ করে আমার এমন দাঁতের ব্যথা শুরু হয়েছে যে বইলা বুঝাইতে পারবো না। আমার দাঁতের সমস্যা আজকে না, 2 বছর আগের থেকে হয়তো। মাঝে মাঝে এই 2 বছর আগে ট্রিটমেন্ট করাইছি, কিন্তু ট্রিটমেন্টে কোনো কাজ হয়নি, তাতে পকেট হয়েছিল। এখন ওই পকেট দিয়ে দেখা গেছে ডান সাইড দিয়ে পকেট হয়েছে, ডান সাইড দিয়ে খাইতেই পারি না। তো আমার ছেলে নাস্তা নিয়ে আসছে, আর আমার এমন দাঁতের ব্যথা। এই নাস্তার কথা আমি বলছিলাম যে নাচোস নিয়ে আসিস, তো নাচোস নিয়ে আসছে ওই ঠিকই, কিন্তু আমি আর খাইতে পারি না দাঁতের ব্যথায়। মানে আমি কাটা মুরগির মতো, জবাই করা মুরগি যেভাবে ছটফট করে সেভাবে ছটফট করছি। তো এরকম দেখে টুম্পা আমার তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো ওই যে বললাম না, আগের থেকে দাঁতের সমস্যা ছিল, যেটা ট্রিটমেন্টটা করছিলাম, ট্রিটমেন্টটা ভালো হয়নি। তো এখন মাঝে মধ্যে ব্যথা উঠলে কী করতাম, ব্যথানাশক ওষুধ খেতাম। তো ভুল আমারই হয়েছে। এখন এমন অবস্থা হয়েছে যে ডাক্তার দেখা বলতেছে আপনি তাড়াতাড়ি আগে এক্সরে করে আসেন, তারপরে আপনি দাঁতের কন্ডিশন বলতে পারবো। যতটা সম্ভব মনে হয় ইনফেকশন হয়েছে। তো যে কথা সেই দাঁত দেখার পরে যে আমার দেখতেছে ডাক্তারে, তো আমি সেই ব্যথা নিয়ে আবার এক্সরে করলাম। এই যে এক্সরে করতে চলে আসছি, এক্সরে রিপোর্টে যা ডাক্তার ধারণা করছে তাই বলল, ইনফেকশন হয়ে গেছে, এখন এই দাঁত ফালা ছাড়া উপায় নেই। তো ডাক্তারের কাছে গিয়ে দেখাইলাম, ডাক্তার বললো যে আপনি যেহেতু ডায়াবেটিসটা কন্ট্রোল করে তারপর আমরা দাঁতটা ফালাবো। কিন্তু আমার খুব ভয়ঙ্কর অবস্থা, বাসায় এইসব ব্যথা আরও বাড়ছে। রাতে 2টা বাজেও আবার আমার ডাক্তারখানায় নিতে হয়েছে ইমার্জেন্সিতে সুই দেওয়ার জন্য। ডাক্তারে সুই দিছে, সাবুজিটা দিছে, কোনো কিছুতে কোনো কাজ হয় নাই, ব্যথা কমে নেই। শুধু আমি বললাম না, মুরগির মতো ছটফট করছি, জবাই করা মুরগির মতো। তো এরকম ছটফট করতে করতে দেখা গেছে একসময় আমার সেন্সলেস হয়ে গেছে। তো কীভাবে কী হয়েছে আমি কিছুই বলতে পারি না। রাতে আবার ব্যথার জন্য সুই দিতে আমার ইমার্জেন্সি মিটফোর্ডে নিয়ে গেছিলো। ওইখান থেকে বাসায় আসার পরে তারপরে আবার ওষুধ মানে একটু কমছে, তারপর আবার ভোরের থেকে শুরু হয়েছে। তো এখন আজকে আর আল্লাহর রহমতে ভালো। তো শনিবারে আমি দাঁতটা ফালাবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য দ্রুত আমার সুস্থতা দান করে আর এই ব্যথা থেকে মুক্ত করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।